গণতন্ত্রকেই দাঁত দিয়া কামড় দিয়া ধরছি, ইংরেজদের পশ্চিমাদের তরিকার বাইরে যাচ্ছি না। যেন গণতন্ত্র একটা ধর্ম, রাষ্ট্র একটা উপাস্য, আর সংবিধান একটা ধর্মগ্রন্থ। রাষ্ট্রের ইবাদত করে, আর ধর্মগ্রন্থ হচ্ছে তাদের রচিত সংবিধান। এটাকে তারা কোরআন হাদিসের চেয়ে বেশি মর্যাদা দেয়। হ্যাঁ, এর বিরুদ্ধে যাওয়া যাবে না, ইসলামের বিরুদ্ধে যাব, সংবিধানের বিরুদ্ধে যাওয়া যাবে না। এটারে বানাইছে রাজনৈতিক ধর্মগ্রন্থ, আর ধর্ম হিসেবে গ্রহণ করছে গণতন্ত্রকে। এইসব সেরেক থেকে আমাদের বাঁচতে হবে। রাজনৈতিক সেরেক থেকে না বাঁচলেও আপনি মুশরিক মুসলিম হিসেবে পরিচয় দিতে পারবেন না। অন্তত খেলাফা প্রতিষ্ঠার আগে আমাদের গণতন্ত্রটা এতটুকু সংস্কার করা দরকার যেন সেরেক কুফর থেকে বাঁচা যায়। নির্বাচনী পদ্ধতিকে এতটুকু ঠিক করা দরকার যেন বিজাতিদের সাদৃশ্য না হয়। কঠিন কথা, ওয়ালা নুশরিকা বিহি শাইআ, আল্লাহর সাথে অন্য কোনো কিছুকে আমরা শরীক করব। আজকে রাজনীতির নামে শিরক ঢুকে গেছে বাংলাদেশ। আমাদের দেশে অধিকাংশ মানুষ পশ্চিমা গণতন্ত্রকে বিশ্বাস করে। আমরা খেলাফত ব্যবস্থাকে বিশ্বাস করি। বলবে খেলাফত কবে প্রতিষ্ঠিত হবে, কবে হবে জানি না, ন্যারেটিভ ছাড়বো না, ন্যারেটিভ ছাড়বো না। আকীদার বিষয় তো, কিসের বিষয়? জিহাদ করা কি ফরজ, এই বিশ্বাস রাখতে হবে না? কিন্তু আমরা জিহাদ করতে পারতেছি? কথা বলে না। কোরআন সুন্নাহ মোতাবেক আল্লাহর পবিত্র সত্তার কসম, বাংলাদেশ সেনাবাহিনীর উপর শরীয়তের দৃষ্টিকোণ থেকে ফরজ হচ্ছে রোহিঙ্গাদের মুক্তির জন্য বাংলাদেশ সেনাবাহিনী বার্মায় ঢুকে আরাকানকে স্বাধীন করে একটা মুসলিম রাষ্ট্র বানায় দিবে। এটা ফাতাওয়া, এটা কি সম্ভব হচ্ছে? পারি না, সেটা ব্যর্থতা। বিশ্বাস তো ঠিক রাখতে হবে। এই জন্য আমাদের বিশ্বাস হচ্ছে আমরা খেলাফার রাজনীতিকে বিশ্বাস করি। এটা আমাদের বয়ান, এটা আমাদের ন্যারেটিভ। কবে কোন যুগে হবে ওটা দেখার দায়িত্ব আমাদের নাই। তো যারা গণতান্ত্রিকভাবে ইসলামী রাষ্ট্র বানাতে চায় তারাও তো 80 বছর পার হয়ে গেছে, ক্ষমতায় তো যেতে কোথাও পারলো না। কিন্তু আমরা ব্যর্থ না, বিশ্বাসের কারণে সওয়াব পেয়ে যাব আখেরাতে, দুনিয়ায় না পেলেও। কিন্তু পশ্চিমাদের তরিকায় যারা ইসলামী রাষ্ট্র কায়েম করতে চান, আপনারা তো আকীদাগত কারণে আখেরাতে ধরা খাবেন, আর দুনিয়াতেও ধরা খেয়ে যাচ্ছেন। বয়ান ঠিক রাখতে হবে, ন্যারেটিভ। আমার ন্যারেটিভকে আমি ছাড়তে পারবো না। এটাই হচ্ছে মুসলমানের ইস্তেকামত। শুধু শুনেন, ইস্তেকামত সারাদিন জিকির করলে ইস্তেকামত হয় নাকি? ঈমান ও আকীদার উপর অটল অবিচল থাকার নাম হচ্ছে ইস্তেকামত। ঠিকটা ঠিক মতো কইলেন না? আমরা আবার এটাও বলি, ফাতোয়া অনুযায়ী খেলাফা প্রতিষ্ঠার আগ পর্যন্ত ইসলামের পক্ষে কথা বলার জন্য শক্তিশালী দল সংসদে থাকতে হবে। সেটা ওজর, সেটা কি আদর্শ না, ওজর। ওটা জরুরাত, ওটা প্রয়োজন। মাঠ তো ফাঁকা রাখা যাবে না। মাঠ ফাঁকা করে দিলে সবটাই তাগুতের দখলে চলে যাবে। সবটাই তাগুতের দখলে চলে গেলে খেলাফত প্রতিষ্ঠা অসম্ভব হয়ে যাবে। একটা জরুরাত আর একটা ঈমান। ঈমানকে ঈমানের জায়গায় রাখতে হবে, আদর্শকে আদর্শের জায়গায় রাখতে হবে। জরুরত জরুরত, ওটা ভিন্ন জিনিস। ঠিক কিনা বলেন? কিন্তু জরুরতের নামে শিরক করা যাবে, কুফর করা যাবে। জরুরতটা ততক্ষণ যতক্ষণ শিরক আর কুফর না হয়, বিজাতির সাদৃশ্য না হয়। আমি বুঝাইতে পারছি ভাই? আমি একটা উদাহরণ দিই। নামাজ পড়া কি? আর আপনি সাফারি পার্কে বউ বাচ্চা নিয়ে ঘুরতে গেছেন, বুঝলেন? এখন আসর নামাজ কাজা হচ্ছে, অজুর নাই পানি। তা আপনি কি করছেন? ক্লাবে যে মদের একটা বোতল নিয়ে অজু করছেন, নামাজ পড়বেন। আপনাকে একজন বলছে মদ দিয়া উজু করলা, আপনি বলছেন ভাই কি দিয়া উজু করছি দেখো না, উদ্দেশ্য দেখো। উদ্দেশ্য কি? করছি কি উজু? উদ্দেশ্য যাই হোক, অন্তত শিরক আর কুফর থেকে মুক্ত থাকতে হবে। ঠিকটা ঠিক মতো বলবেন না? এবার আসেন, রাজনৈতিক কিছু ব্যাখ্যা দিচ্ছি। খেলাফার আদর্শ কি বিশ্বাস করতে হবে, খেলাফা প্রতিষ্ঠিত করব, এই স্বপ্ন লালন করতে হবে। এর আগেও যদি গণতান্ত্রিকভাবে ইসলামী রাজনীতি করতে হয়, কিছু শর্ত আছে। এক, গণতন্ত্রকে মডিফাই করতে হবে যেন শিরক কুফর থেকে বাঁচা যায়। নির্বাচনী পদ্ধতিকে সংস্কার করতে হবে
যেন নির্বাচনী পদ্ধতিটা কাফের মুশরিকদের সাদৃশ্য না রাখে। হাদিসে এসেছে খালিফুল ইয়াহুদা ওয়ান নাসারা, ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করো। তো নির্বাচনী পদ্ধতিতেও পশ্চিমাদের বিরোধিতা করার জন্য নির্বাচনী পদ্ধতিতে সংস্কার আনতে হবে কিনা বলেন? সেটা আবার পিয়ার না, ওটাও পশ্চিমাদের তরিকা। আমি বলতেছি উচ্চ ওলামা পরিষদ বসে নির্বাচনকে সংস্কার করবে যেন বিজাতিদের সাদৃশ্য না রাখে। সেটার একটা পদ্ধতি আছে আমাদের কাছে। আগে সিলেকশন হবে, পরে নির্বাচনে ইলেকশনে যাবে। আগে কি হবে? সিলেকশন। এটা খেলাফার অনুসরণ, পরবর্তীতে কিসে যাবে? ইলেকশন। তাইলে আপনি অন্তত কিছুটা বিরোধিতা করলেন পশ্চিমাদের। তারপর পশ্চিমারা যে গণতন্ত্র আপনাদের ঘাড়ে চাপাই দিছে ইংরেজরা, আজকে না 47 সালে, কত সালে ওরা দেশ ছেড়ে ভাগলো, পাকিস্তান আর ভারতকে ডমিনিয়ন স্টেট বানাই দিয়ে গেল। পরবর্তীতে কয়েক বছর পর পাকিস্তান স্বাধীন হয়েছে, পরে ভারত স্বাধীন হয়েছে, চাপাই দিল কি? গণতন্ত্র। আমরা সেই পুরনো গণতন্ত্রকেই দাঁত দিয়া কামড় দিয়া ধরছি, ইংরেজদের পশ্চিমাদের তরিকার বাইরে যাচ্ছি না। যেন গণতন্ত্র একটা ধর্ম, রাষ্ট্র একটা উপাস্য, আর সংবিধান একটা ধর্মগ্রন্থ। নাউজুবিল্লাহ বলবেন না? আমাদের অনেক রাজনীতিবিদের কাছে কি রাষ্ট্র? কি উপাস্য, রাষ্ট্রের ইবাদত করে। আর ধর্মগ্রন্থ হচ্ছে তাদের রচিত সংবিধান। এটাকে তারা কোরআন হাদিসের চেয়ে বেশি মর্যাদা দেয়। হ্যাঁ হ্যাঁ, এর বিরুদ্ধে যাওয়া যাবে না, ইসলামের বিরুদ্ধে যাব, সংবিধানের বিরুদ্ধে যাওয়া যাবে না। এটারে বানাইছে রাজনৈতিক ধর্মগ্রন্থ, আর ধর্ম হিসেবে গ্রহণ করছে গণতন্ত্রকে। এইসব সেরেক থেকে আমাদের বাঁচতে হবে। রাজনৈতিক সেরেক থেকে না বাঁচলেও আপনি মুশরিক মুসলিম হিসেবে পরিচয় দিতে পারবেন না। এবার আসেন, আমি কিছু দৃষ্টান্ত দিচ্ছি। আমরা ছাড়া উপমহাদেশে এই আমরা মজলুম মুসলমান ছাড়া অন্যান্য অমুসলিম রাষ্ট্র গণতন্ত্রকে মডিফাই করছে। কি করছে? ইংরেজদের আইনকে লাথি মারছে, নিজেরা আইন সংস্কার করছে। এর সবচেয়ে উৎকৃষ্ট দৃষ্টান্ত হচ্ছে সিঙ্গাপুর। সিঙ্গাপুরের যে প্রতিষ্ঠাতা লি কুয়ান, সে একটা বই লিখছে, ফ্রম থার্ড ওয়ার্ল্ড টু ফার্স্ট ওয়ার্ল্ড। এই বইতে অনেক কিছু পাবেন আপনারা। আপনারা জানেন সিঙ্গাপুর ছিল মালয়েশিয়ার একটা অংশ, ঠিক না? টেঙ্কু আব্দুর রহমানের যুগে, এটা জানেন তো? কথা বলে না। ওখানে মূল উৎপাদনের আয়ের উৎস ছিল শুটকি। আর বলা ঠিক না, শালীনভাবেই বলছি, বড় বড় শিপের নাবিকরা ওখানে যেত প্রস্টিটিউটের জন্য। ব্যবসাখানা ছিল। কি ছিল? এই ব্যবসায়ী ছিল ব্যবসাখানা আর শুটকি। লি কুয়ান যখন দায়িত্ব নিল, গোটা গণতন্ত্রকে সে বদলাই দিল। সে তার মতো গণতন্ত্র চালু করলো। কি রকম? গোটা সিঙ্গাপুরের ভূখণ্ডকে সে রাষ্ট্রের মালিকানায় নিয়ে নিল। কথা বলে না। এটা কি গণতন্ত্রের কনসেপ্ট না সমাজতন্ত্রের কনসেপ্ট? অর্থাৎ গণতন্ত্রটা সে খাতায় কলমে রাখলো, কিন্তু সে তার মতো সাজায় নিল। কথা বলে না। তারপরে আইনের ক্ষেত্রে সে সরাসরি ইসলামী শরিয়া আইনের অনুসরণ করলো। সিঙ্গাপুরে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির শাস্তির রায় কার্যকর হতে 3 মাস লাগে। কয় মাস? আমাদের দেশে 30 বছর। নারায়ণগঞ্জের কুখ্যাত 7 মার্ডারের আসামিরা এখনো জেলখানায় জামাই আদরে লালিত পালিত হচ্ছে, অথচ 164 ধারায় প্রত্যেকে জবানবন্দি দিছে, তারা নিজ হাতে হত্যা করছে। আসামি নিজে যদি 164 ধারায় জবানবন্দি দেয় আমি হত্যাকারী, তাকে মৃত্যুদণ্ড দিতে আর কোনো বাধা থাকতে পারে? কিন্তু 200 বছর আগের ইংরেজদের পুরান আইন নিয়েই আমাদের অ্যাডভোকেট, আইনজীবী, আইন প্রণেতা আর সংবিধান বিশেষজ্ঞরা পড়ে আছে। এই আইনগুলোকে আর সংশোধন করতেছে না। এজন্য খুনি খুন করে জামিনে বের হয়ে তার সাহস আরো বেড়ে যায়। সিঙ্গাপুরে কেউ যদি হেরোইন বা নেশা জাতীয় জিনিস বহন করে, তার শাস্তি হয় 11 দিনে। কয় দিনে? তার সর্বোচ্চ শাস্তি যদি হেরোইন পায় 11টা ইলেকট্রিক ব্যাতের আঘাত করে। এটারে ওদের ভাষায় বলে রোদানি, ব্যাত ব্যাত। এই যে ব্যাত মারা, এটা কি শরীয়তের অনুসরণ করছে না? কথা বলে না। শরীয়তের বিচার হচ্ছে ব্যাত দিয়ে, দোররা দিয়ে, তরবারি দিয়ে। কথা বলে না। ব্যাত দিয়ে, দোররা দিয়ে,
তরবারি দিয়ে। ওরা দেখেন বেদিন, ওরা অমুসলিম, কিন্তু বিচার তো তাৎক্ষণিক। এই জন্য তারা ব্যাট নিছে, ব্যাটটা ইলেকট্রিক ব্যাট। কি ব্যাট? আমি যতটুকু সিঙ্গাপুরে বহুবার গেছি, আমি ওয়াজ মাহফিলের সুবাদে, 11টা লাগে না, 4টা ব্যাট পাছায় মারলে কিমার মতো গোস্ত ঝুলে যায়। একবার যে 11টা ব্যাট খাইছে, ও জিন্দিগিতে আর ইয়াবা, বাবা, গাজা, হেরোইনের পোটলা হাতে নিবে? কেউ যদি তারে দুলাভাই বলে ডাকে তাও নিবে? আমাদের দেশে মনে মনে গাজা, 1000 পিস ইয়াবা পাচ্ছে, পুলিশ ধরতেছে, আদালতে দিচ্ছে, আদালত থেকে ইংরেজদের নোংরা আইনের ফাঁক ফোকরে বের হয়ে সেই নেশার সিন্ডিকেটের প্রধান মাফিয়া প্রধান হয়ে যায়। তাহলে প্রত্যেকেই গণতন্ত্রকেও পরিবর্তন করছে, আইনকেও সংশোধন করছে। আমরা বাঙালি নির্বোধ সেই পশ্চিমা গণতন্ত্রকে ওই মডেলেই রেখে দিছি, ইংরেজদের আইনকে দাঁত দিয়ে কামড়ায় ধরছি। অন্তত খেলাফা প্রতিষ্ঠার আগে আমাদের গণতন্ত্রটা এতটুকু সংস্কার করা দরকার যেন শিরক কুফর থেকে বাঁচা যায়। নির্বাচনী পদ্ধতিকে এতটুকু ঠিক করা দরকার যেন বিজাতিদের সাদৃশ্য না হয়। ঠিক কিনা বলেন? ওয়ালা নুশরিকা বিহি শাইআ। সংস্কৃতির নামে, অর্থনীতির নামে, শিক্ষার নামে, রাজনীতির নামে কোন অর্থে আল্লাহর সাথে কাউকে শরীক করব না। রাজি আছেন?